সুখের দাম খুব বেশি না, কিন্তু মানসিক শান্তির দাম অনেক বেশি, যেটা অর্থ দিয়ে কেনা যায় না। আসসালামু আলাইকুম, আমি কেয়া আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকাল প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে সাথে। তো ঝড় বৃষ্টিতে আমার গাছের অবস্থা বেহাল। প্রতিদিনই এই ব্যালকনির এই গাছগুলোকে গোসল করাতে হয়, গোসল করে আবার জায়গা মতো রেখে দিতে হয়। তো এই কাজটা একেবারে রেগুলার হয়ে গেছে আমাদের। আজকে আমি অনেক সকালে ভয়েস ওভার করছি, কারণ আমার বাসার সামনে গরুর হাট বসেছে। তো সেখান থেকে মাইকের শব্দ এত বেশি আসছে যে বাধ্য হয়ে ভোরবেলায় আমার ভয়েস ওভার করতে হচ্ছে। একদিক দিয়ে বেশ ভালোই লাগছে, একটা ঈদের আমেজ শুরু হয়ে গেছে। আর বাসার ব্যালকনি থেকে কিন্তু দেখা যাচ্ছে আমার এই পাশের গরুর হাটটা। তো গরুর হাটে তো যাওয়া হয় না, আমরা যেতেও পারি না মহিলারা। এখন আমার ব্যালকনি থেকে বসে বসেই এই গরুর হাট দেখতে পারবো। আর আমার বাচ্চারা তো খুবই আনন্দিত, অবসর টাইমে টিভি দেখতো, সেই সময়টা তারা এখন এই গরুর হাট দেখছে বসে বসে। আর তারা সব সময় চিন্তা করছে যে কখন সেই হাটে যাবে। যাই হোক, কথা বলতে বলতে আমি সবজিটা কেটে নিলাম আর রান্নাটা করে নিচ্ছি। আজকে আমি পটল রান্না করলাম আর এদিক দিয়ে চাল কুমড়ো শাক রান্না করলাম। তো আজকে আপনাদের সাথে একটা দারুণ ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে দারুণ কাজের জিনিস। সেটা হচ্ছে আমাদের কিচেনের যে থাই গ্লাস থাকে, কিচেনের জানলাগুলা এতটাই তেল চিটচিটে হয়, সেগুলো পরিষ্কার করতে গেলে কিন্তু আমাদের অনেকটা কষ্ট হয়। তো খুব সহজে অল্প সময়ের মধ্যে কিভাবে এই থাই গ্লাস পরিষ্কার করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক আপু আছেন, অনেক গৃহিণী আপুরা আছেন, তো এই কাজটা করতে সব থেকে বিরক্ত বোধ করেন, বা কিভাবে পরিষ্কার করলে খুব অল্প সময়ের মধ্যে কষ্ট ছাড়া পরিষ্কার করতে পারবে সেটা ভেবে পান না যারা নতুন গৃহিণী আপু আছেন। তো তাদের জন্য আশা করি উপকৃত হবেন। তো আমি কথা বলতে বলতে রান্নাটাও কিন্তু শেষ করে ফেললাম, এখন টেবিলে দিয়ে দিব। আর রান্না যেহেতু শেষ, রান্নার পরপরই আমি এই কাজটা করে নিব, মানে আমার কিচেনের থাই গ্লাসটা পরিষ্কার করে নিব। রান্না হতে না হতেই আমার ছেলে কিন্তু টেবিলে বসে গেছে, ওদের অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। তো আমি বললাম তোমরা খেয়ে নাও, আমি ভাত বেড়ে দিচ্ছি আর আমি এদিকে কাজটা করে নিই। কাজ করে গোসল করে নামাজ পড়ে তারপরে আমি খাবো। তো আমার দুই ছেলে খাওয়া কিন্তু শুরু করে দিয়েছে। এখন আপনাদের সাথে দেখিয়ে দিয়ে একটু আমার থাই গ্লাসে কতটা ময়লা পড়েছে। যেহেতু আমার নির্মাণাধীন বিল্ডিং, পেছন সাইডে কিন্তু পলিথিন দেওয়া, এখনও পলিথিন খোলা হয়নি। পলিথিনের উপরে সিমেন্ট বালি আটকে আছে, যার জন্য বেশি নোংরা দেখা যায়। ভিতরের পাশে পরিষ্কার করলেও বাইরের পাশে ওই নোংরাটার জন্য মনে হয় কি পরিষ্কার করা হয়নি। তো ভিতরের পাশে আমি যেভাবে পরিষ্কার করি দেখেন, আমি এখানে গুঁড়া সাবান দিয়ে দিলাম, তারপরে আমি একটু গরম পানি দেবো, বেশ খানিকটা গরম পানি দেবো। তো এত গরম পানি গ্লাসে তো দেওয়া যাবে না, যার কারণে একটু ঠান্ডা পানি মিক্সড করে নিলাম। বেশি গরম পানি দিলে গ্লাস ফেটে যেতে পারে। তারপরে আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি, আর এভাবে আমি আর কি গরম পানিটা ছিটিয়ে দিচ্ছি, সব জায়গায় যাতে ভালোভাবে লাগে সেইভাবে ছিটিয়ে দিচ্ছি। সব জায়গায় না লাগলে কিন্তু এই ময়লাটা উঠবে না, যেহেতু রান্নাঘর তেল চিটচিটে। আর আমার কিচেন, আমার মানে চুলাটা যে পাশে, তার অপোজিট সাইডে কিন্তু এই থাই গ্লাসটা, যার কারণে নোংরাটা কম হয়। কিন্তু অধিকাংশ ভাড়া বাসায় দেখা যায় যে চুলার উপরেই কিন্তু থাই গ্লাসটা থাকে, যার কারণে তেল চিটচিটে ভাবটা বেশি হয়, সেগুলো পরিষ্কার করতে গেলে অনেক বেশি ঝামেলা হয়। তো সেখানে দেখেন আমি একটা এরকম ব্রাশ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের কাছে যে ব্রাশ আছে কিংবা বাজারে কিনতে পাওয়া যায় সেই ব্রাশটা নেবেন, এতে করে কষ্টটা কম হবে। গরম পানি দিয়ে আমি 5 মিনিট অপেক্ষা করেছি। অপেক্ষা করার পরে এইভাবে ঘষে ঘষে সব ময়লা কিন্তু উঠিয়ে ফেলেছি অফ ক্যামেরায়। আপনারাও ঠিক সেমভাবে করবেন। তারপরে একটা বোতল দেখতে পাচ্ছেন, বোতলের মুখে আমি ছিদ্র করে নিয়েছি। তারপরে এই যে এইভাবে আমি পানি দিয়ে দিচ্ছি। এভাবে পানি দিলে একেবারে স্পিডে পানি পড়ে আর পরিষ্কার হয়ে আসে, ধুতে সুবিধা হয়। আর পানিটা যখন গড়িয়ে সেলফের পরে পড়ে, তখন এভাবে যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা পানি পরিষ্কার করা জিনিস, এটা দিয়ে আমি পানি পরিষ্কার করে ফেলি। এতে করে শুকিয়ে আসে, কোনো টিস্যু ইউজ করা লাগে না বা কাপড়ও ইউজ করা লাগে না। যাই হোক, আমি কিন্তু শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে কিচেনের তেল চিটচিটে থাই গ্লাস পরিষ্কার করতে হয়। আপনারা চাইলে সেমভাবে আমার মতো করে নিতে পারেন, এতে করে আপনাদের কাজটা করতেও সুবিধা হবে। কাজটা তো করেই ফেললাম, এখন কিচেনটা একটু ডেকোরেশন করে দেখাই আপনাদের।
রান্নাঘর হচ্ছে মহিলাদের সবথেকে প্রিয় জায়গা বা সময়ের জায়গা। আমরা বেশিরভাগ সময় কিন্তু মহিলারা এই রান্নাঘরে কাটাই। সেই জায়গাটা যদি পরিষ্কার পরিপাটি গোছালো না হয় তাহলে রান্না করতেও ভালো লাগে না, মনে হয় কখনই রান্না করে বের হব। তো রান্নাঘরটা একটু সাজানো গোছানো থাকলে মনের কাছেও ভালো লাগে। যেহেতু রান্নাঘরটা পরিষ্কার করেছি, দেখেন এখন কতটা পরিষ্কার হয়েছে। এগুলো কিন্তু একেবারে তেল চিটচিটে হয়ে গিয়েছিল, এখন একদম আমাকেই দেখা যাচ্ছে একেবারে আয়নার মতো হয়ে গেছে। আর যেহেতু আমার অপোজিট সাইডে মানে গ্লাসের অপোজিট সাইডে পলি লাগানো, সেহেতু কিন্তু ওর বাইরের পাশে ময়লা আছে। আর আমি রান্নাঘরের সামনের দিকে মানে কোথাও আমি কিন্তু মশলার কৌটা কোনো কৌটাকুটি রাখি না, কারণ তেল চিটচিটে হয়। যেহেতু আমার ক্যাবিনেট করা, সব কিছু বক্সের ভিতরে রাখি। এখানে শুধুমাত্র তেল আর মধুটা রেখে দিয়েছি যাতে এটা হাতের কাছে পাওয়া যায়। এখানে শুধুমাত্র 2টা তেল আছে। দেখেন তেলের যে বক্সটা ছিল সেটাও আমি ফেলে দিইনি, সে বক্সের ভিতরে রেখে দিয়েছি। আর এই যে মধুটা নিয়েছি বাচ্চারা যাতে সুবিধা মতো খেতে পারে। আর ওই কাঁচের জারটা, ওখানে ছিল কালো জিরের গুঁড়ো ছিল, সেটা ফুরিয়ে গেছে। আর একটু আগে আমি আর ছেলেকে ডিম ভাজি করে দিয়েছি আমার কান ভাঙা কড়াইয়ে। তো আমি কিন্তু এই কড়াইটাতেই সবসময় ডিম ভাজি করি। এটাতে ডিম ভাজি করলে অনেক ভালো হয়, মানে খুব তাড়াতাড়ি ডিম ভাজিটা হয় আর তেলও কম লাগে, যার কারণে এই ভাঙা কড়াইটাই আমি কিন্তু ব্যবহার করি। আর এই সাইডে সবসময় আমার ব্লেন্ডার থাকে, আর ব্লেন্ডারের উপরে এই যে কাঠের এই খুন্তি নাকারি রাখার জন্য আর কি রেখে দিয়েছি। আর ইন্ডাকশন তো পাশেই থাকে। তো যাই হোক, এটাই আমার রান্নাঘরের জিনিস। আর যা কিছু আছে সব কিছু এই বক্সের ভিতরে থাকলে তেল কাজটাও লাগে না, পড়েও যায় না বা গোছানোর ঝামেলাও থাকে না, যার কারণে আমি সব কিছু কিন্তু এই বক্সের ভিতরে রাখছি। আর এই বক্সের পাল্লাটা খোলা কেন জানেন? মাঝে মাঝে এই বক্সের পাল্লাগুলো খুলে দিতে হয়, তাহলে এর ভিতরে ফাঙ্গাস আসে না, ফাঙ্গাস অ্যাটাক করে না। যেহেতু সবসময় আটকানো থাকে, দেখা যায় মাঝে মাঝে যদি না খোলা হয়, আলো বাতাস না লাগে, তাহলে ফাঙ্গাসে ধরে। যার কারণে এই ক্যাবিনেট করা থাকলে এই বক্সের পাল্লাগুলো মাঝে মাঝে খুলে দিতে হয়। আর ওই কর্নারটাতে আমি ফিল্টার রেখেছি আর পেছনে শিলপাটা রেখেছি। যেহেতু আমরা বাঙালি নারী, আমাদের শিলপাটা দরকারই হয়, যতই ব্লেন্ডার থাকুক না কেন মাঝে মাঝে শিলপাটার দরকার হয়। আর নিচের বক্সে আমার একেবারে নিচের বক্সে পেঁয়াজ রসুন আদা সব কিছু থাকে। আর সিঙ্কের নিচেই তেমন কোনো কিছু রাখি না, খুব বেশি রাখা হয় না। মাঝে মাঝে 2-1টা জিনিস রাখা হয়, তারপরে আবার পরিষ্কার করে সেটা ফেলে দিই। যেমন বোতলগুলা, মাঝে মাঝে 2-1টা বোতল হয়, বোতল রাখি, আবার মাঝে মাঝে পরিষ্কার করে সেটা ফেলে দিই। আর আমার কিচেনে একটা পাপোশ সবসময় থাকে। যখন আমি সিঙ্কে কাজ করি, সিঙ্কের ওখানে পাপোশ দিয়ে দাঁড়িয়ে কাজ করি। যখন রান্না করি সেখানেও পাপোশের উপরে দাঁড়িয়েই রান্না করি। এতে করে সিঙ্কের পানি পড়লে, চিটে পানি পড়লেও আমার সেখানে তাড়াতাড়ি শুকিয়ে যায়। বা রান্নার সময় আমি খালি ফ্লোরে দাঁড়াতে পারি না, যার কারণে পাপোশটা ব্যবহার করছি। রান্নাঘরে অবশ্যই একটা পাপোশ রাখা উচিত। যাই হোক, আমার পুরো কিচেনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। ঈদের আগে কিচেন পরিষ্কার করা, ফ্রিজ পরিষ্কার করা, এই কয়টা কাজ জন্য একেবারে মাথার উপর চেপে বসে। তো এই কাজগুলো ক্লিন করে নিতে পারলেই কিন্তু কাজের চাপটা কমে যায়। প্রতিদিন যেহেতু ডিম সিদ্ধ করতে হয়, তো গ্যাস সাশ্রয় করার জন্য আর কি এই প্রেসার কুকারে আমি ডিমটা সিদ্ধ বসাই। এতে করে কিন্তু অনেকটা গ্যাস সাশ্রয় হয়। তবে প্রেসার কুকারে ডিম সিদ্ধ করার সময় অবশ্যই দেখে নিতে হয় ডিমটা ফাটা আছে কিনা। পানির মধ্যে দিলে দেখবেন দাগ দাগ হয়ে যাবে, দাগ দাগ হলে সেই ডিমটা ফাটা। সেই ডিমগুলো কিন্তু প্রেসার কুকারে সিদ্ধ করা যায় না। সাবিনা কাউসার আইডি থেকে একটা আপু কমেন্ট করেছেন যে আপু, আপনি দেশি ডিম খান, আপনার হাতের ব্যথা কমে যাবে, ইনজেকশন দেওয়ার দরকার নেই। আমারও সেম সমস্যা হয়েছিল। তো আসলে দেশি ডিম মাঝে মাঝে খাওয়া হয়, আর এই যে ফার্মের ডিমটাই বেশি খাওয়া হয় আমাদের। তো এখানে তো আসলে দেশি ডিম বেশি পাওয়া যায় না। তবে আপু, অবশ্যই আপনি যেটা বলেছেন আমি দেশি ডিম খাওয়ার চেষ্টা করব, দেখি আল্লাহ কি করে। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টের জন্য। আর জাহাঙ্গীর আলম আইডি থেকে একটা ভাইয়া আমাকে বলেছেন যে আপু, আপনি প্রতিদিন দই খান। ঠিক আছে ভাইয়া, আমি দই খাবো। আমি আসলে প্রতিদিন দুধটা খাই। আচ্ছা ঠিক আছে, আমি দইটা খেয়ে দেখব। কারণ আসলে অনেকে অনেক কিছু জানেন, তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার দরকার আছে। তো আমি যেটা বলছে সেটাই খাচ্ছি। দেখা যাক আল্লাহ কোনটাতে মাপ করে। আপনাদের দোয়াও আমার অবশ্যই দরকার, আপনারা দোয়া করবেন আমার হাতের এই জ্বালাটা যেন কমে যায়।
তো আমি দেখেন ডিমটা সিদ্ধও করে ফেলেছি আর কতটা সুন্দর হয়েছে, ডিমটা কিন্তু ছুলে ফেলেছি। যাই হোক, এখন আপনাদের নিয়ে যাচ্ছি আমার ব্যালকনি, সরি কি বলে, ছাদ বাগানে। আমি অনেক দিন পর ছাদে উঠে দেখি আমি পুঁইশাকের বীজ দিয়ে দিয়েছিলাম, তো সেখানে এত সুন্দর পুঁইশাক গাছ হয়েছে। তারপরে আমার এই যে মরিচগুলো, গোল গোল মরিচগুলো, এই মরিচগুলো কিন্তু অনেক সুন্দর। আমার বিল্ডিংয়ের প্রত্যেকটা মানুষ এই মরিচগুলো পছন্দ করে, সবাই এই মরিচের বীজ দিতে চায়, তো আমার কাছ থেকে এসে নিয়ে যায়। আর এটা হচ্ছে আমার ফুল গাছ, তো ফুলগুলো দেখেন কত সুন্দর হয়েছে। তো এখানে অনেকের গাছ আছে, সেখানে আমার কয়েকটা গাছ মাত্র, আমি খুব বেশি গাছ লাগাতে পারিনি, তবে অনেক গাছ লাগানোর ইচ্ছা আছে। যেহেতু আমাদের ছাদের কাজ চলতেছে, তো দেখা যায় যে রাখার ঝামেলা হয়, মাঝে মাঝে চেঞ্জ করতে হয়। তো দেখেন পাতাগুলো কত বড় বড় হয়েছে, একেবারে সার দেয়নি, কিচ্ছু দেয়নি, শুধুমাত্র পানি, তাতেই আল্লাহর রহমতে পুঁইশাক গাছটা অনেক সুন্দর হয়েছে। নিজের হাতে লাগানো গাছ বা সেখান থেকে সবজি তুলে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। তো এটা আমি রান্না করেছিলাম, আমি তো পরে ভয়েস ওভার করছি, সত্যি অনেক বেশি স্বাদ হয়েছিল। আমরা তো বাজারের খাবার খাই, তবে নিজের হাতে লাগানো যে কোনো সবজি কিন্তু অনেক মজার। আমি এই শাক তুলবো বলে যাইনি, যার কারণে কিছুই নেইনি, হাতে করেই নিয়ে আসলাম। আর এখন আপনাদের আবহাওয়াটা দেখাই, দেখেন বিকালের আবহাওয়াটা কত সুন্দর একটা পরিবেশ। যাই হোক, এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।